চলছে বিশ্ব জলবায়ু সম্মেলনে 29তম আসর। একদিন বিরতি দিয়ে শুরু হয়েছে আসরের দ্বিতীয় পর্ব। এই পর্বে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্মেলন স্থলে আছেন মাহমুদ রাকিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। দ্বিতীয় পর্ব সেটি আজকে শুরু হয়েছে। বাংলাদেশে মন্ত্রী পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বন, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনি জানেন যে তিনি একদিকে দীর্ঘ কয়েক দশক ধরে পরিবেশ নিয়ে কাজ করছে, আর এবার তিনি যেহেতু বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, তা আমরা একটু সরাসরি তার সাথে কথা বলছি। আমি কথা না বলে তিনি আমার সঙ্গে মুহূর্তে রয়েছে। একটু আপনি আসবেন, একটু আপনার কাছে জানতে চাইবো। আপনি জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে এই বছর বছর যে জলবায়ু সম্মেলনের নামে, একটু আমার পিছনের দিকে আসি, সময় ক্ষেপণ হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে। তিনি বছর বছর জলবায়ু সম্মেলন না করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটি টেকসই সমাধান চেয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী তারা বলছেন যে বাংলাদেশে এই পরিবেশ যে বিপর্যয়, এটি প্রাকৃতিক দুর্যোগের বাইরে রাজনৈতিক একটি কারণ আছে। আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বলেছেন, ফেনী বন্যার কথা বলেছেন। তো এই দুটি বিষয়ে আপনি মিনিস্ট্রিয়াল যে সামিট শুরু হয়েছে সেখানে তুলে ধরেছেন কিনা? মিনিস্ট্রিয়াল সামিট তো মাত্রই শুরু হলো, অনেক কথা এখনো বলা হয়নি। একটা কথা বাংলাদেশিদের জন্য আমার একদম স্পষ্ট করে বলার দরকার, সেটা হচ্ছে আমরা এখানে জলবায়ু ন্যায় বিচার চাইতে এসেছি। এটা শুধু অনুদানের বিষয় নয়, এটা হচ্ছে বর্তমানে যে উন্নয়ন কেন্দ্রিক একটা কথাবার্তা হয় এবং প্রকৃতিকে একেবারেই অবজ্ঞা করা হয়, সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা অবস্থান নিয়েছি। আমরা যে কথাটা বলেছি এখানে এসে, যে উন্নত বিশ্ব যদি তাদের কার্বন নিঃসরণ না কমায়, তাহলে অ্যাডাপ্টেশনে বা খাপ খাইয়ে নেওয়াতে যত টাকাই দেয়া হোক না কেন সেটা কখনোই যথেষ্ট হবে না। কাজেই লাইফস্টাইল চেঞ্জ, কনজাম্পশন এবং ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ক্ষেত্রে তাদেরকে তাদের অবস্থান এবং বর্তমান প্র্যাকটিস গুলো বদলাতে হবে। এখানে আমরা, আপনি নিজেও জানেন যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে সেখানে জলবায়ু বিষয়ে যে কমিটমেন্ট রাজনৈতিক পর্যায়ে সেখানে একটা ভাটা পড়েছে। আবার এবার বাকুতেও দেখছেন যে উন্নয়নশীল অনেক বিশ্ব কিন্তু তাদের হতাশা ব্যক্ত করছে, যে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা কেবল আলোচনাই করে যাচ্ছি, আর প্রত্যেকটা আলোচনায় একটা করে নতুন শব্দ আসছে, সেই শব্দকে সংজ্ঞায়িত করছি। এটা বদলাতে হবে। আমাদের কেবল প্ল্যান আর কর্মকৌশলে সাহায্য এবং ঋণ দিলে চলবে না, আমাদেরকে পাবলিক সেক্টর ফান্ডিং দিতে হবে এবং আসলে আমাদেরকে এখন ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। এখন লস এন্ড ড্যামেজ আমরা কেমন করে অ্যাসেস করব, এটা শুনবার জন্য তো শেরপুর বা ফেনীর বা আমাদের সিলেটের মানুষ বসে নেই। তারা বন্যায় আক্রান্ত, তাদের এখন সাহায্য দরকার। আমাদের খুলনার মানুষরা স্যালাইনিটিতে আক্রান্ত এবং জলাবদ্ধতায় আক্রান্ত, তাদের এখন দরকার যে কি শস্য তারা ফলন করতে পারে এবং কেমন করে এই জলাবদ্ধতা এবং লবণাক্ততা তারা মোকাবেলা করতে পারে। আমরা ওই প্ল্যানিং আর স্ট্র্যাটেজি আর রিডের থেকে বের হয়ে একেবারে পাবলিক ফান্ডিং এবং ইমপ্লিমেন্টেশনের জন্য যাতে আমরা যেতে পারি সেটার দিকে মন দিচ্ছি। আমরা রাজনৈতিক বন্যা এটা বলিনি, কিন্তু আমরা আঞ্চলিক অনেক জায়গাতে যে সহায়তাটার প্রয়োজন এবং সেই সহায়তাটা হলে যে আঞ্চলিক পর্যায়ে অনেক কিছু আমরা এড্রেস করতে পারি সে কথা উঠা শুরু হয়েছে এবং উঠবে। আমরা আঞ্চলিক পর্যায়ে আমাদের চ্যালেঞ্জ গুলো আলোচনা করার জন্য এখনো পর্যন্ত কোনো সুযোগ হয়নি বলে রাজনৈতিক বন্যার কথা বা আঞ্চলিক পর্যায়ে সহায়তা বাড়ানোর কথাটা বলা হয়নি, কিন্তু সময়ে অবশ্যই বলা হবে। একটু আগেই বলে আসলাম যে আমাদের নেপাল এবং ভুটান যে পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন করে, আমাদেরকে বড় বড় টাকা দিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে পরিবেশ ধ্বংস, ক্যাপাসিটি চার্জ দেওয়ার দরকার পড়ে না, যদি আঞ্চলিক পর্যায়ে আমরা সহযোগিতা বাড়াতে পারি। এবং সে ব্যাপারে কিন্তু বিশ্ব ব্যাংক একটা ভূমিকা রাখতে পারে, যে একটা মোডালিটি বের করে নিয়ে আসতে পারে যে কেমন করে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ইন্ডিয়া জলবিদ্যুৎ যেটা নেপাল এবং ভুটান করে ওইটা ভারতের মাধ্যমে বাংলাদেশে আসতে পারে। আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে 2030 সালে একটি টার্গেট নির্ধারণ করেছেন, এটি কি আসলে? ব্যাপারটা হলো যে এখনো যদি আমরা 2 ডিগ্রি আর 1.5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির তর্কটাই শেষ করতে না পারি, এখনো যদি আমরা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধিকে 1.5-এর উপরে বাড়তে দেওয়া যাবে না এই রাজনৈতিক কমিটমেন্টই দেখাতে না পারি, অর্থাৎ উন্নত বিশ্ব যদি মিটিগেশনে কার্বন নিঃসরণ কমানোতে তাদের যে ভূমিকা এটা পালন না করে, তাহলে অ্যাডাপ্টেশন কিন্তু আরো বেশি বিলম্বিত হবে এবং আরো বেশি চ্যালেঞ্জিং হবে। কারণ অনেক কোটি টাকা দিয়ে, হাজার কোটি টাকা দিয়েও সম্পূর্ণ অ্যাডাপ্টেশন করা সম্ভব না যে তারা আসলে মিটিগেশনের কাজটা ঠিক মতো না করে। আবার আরেকটা শেষ বিষয়, আজকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বলেছে যে 34টি তেল জ্বালানি কোম্পানি আপনারা বন্ধ করেছেন বিদেশি, আপনারা অন্তর্বর্তী সরকার আসার পরে এটি তারা আবার খুলে দেওয়ার দাবি তুলেছেন, এটি কতটুকু যৌক্তিক? আমি বাকুতে বসে ওরা কি বলেছে সেটা শুনিনি, তবে আমি আপনাকে এটুকুন বলতে পারবো
যে কেবল জ্বালানি নিরাপত্তা না, বাংলাদেশ যেন নিজের পছন্দ মতন জ্বালানি সাশ্রয়ে বেছে নিতে পারে এবং সেটা যেন টেকসই হয়, সেজন্য আমরা জ্বালানির সার্বভৌমত্বের দিকে মত দিচ্ছি এবং যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা না করে কোনো চুক্তি, কোনো আয়োজন বাতিল করা হচ্ছে না। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাংলাদেশের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে। তিনি যে বিষয়টি খুব স্পষ্ট করে বলছিলেন যে তারা কিন্তু এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যা যা প্রয়োজনীয় রয়েছে, বিশেষ করে জলবায়ু যে সংকট চলছে এই সংকট মোকাবেলায় বাংলাদেশের বিশেষ করে লস এন্ড ড্যামেজের আওতায় যে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি, যে আদায় করার বিষয়টি, সেটি কিভাবে করা যায় তার একটি জোরালো দাবি এই মন্ত্রী পর্যায়ের যে সামিট আজকে থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে, সেটি তিনি খুব স্পষ্ট করে তুলে ধরবেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার যে অন্যান্য দেশগুলো রয়েছে, নেপাল, ভুটান, তাদেরকেও কিভাবে বাংলাদেশের সঙ্গে রেখে এই দাবিগুলো তোলা যায় তার জন্য একটি জোরালো উদ্যোগ তিনি নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমার কাছে নাফি এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আজারবাইজানের বাকু থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের 29তম আসরের দ্বিতীয় পর্বের খবর জানাতে যুক্ত ছিলেন মাহমুদ রাকিব। দেখছেন